নমস্কার বন্ধুরা, গল্পের ঢেবে ঢেবে আপনাকে স্বাগত। গল্পের ঢেবে ঢেবে আজকের গল্প পড়ছি শিবরাম চক্রবর্তীর লেখা গ্রন্থ বড়দের হাসি খুশি থেকে ওই অজগর আসছে তেড়ে। গল্প পাঠে আমি সাগর লাহিড়ী। শুরু করছি আজকের গল্প, শিবরাম চক্রবর্তীর লেখা গল্প ওই অজগর আসছে তেড়ে। মনের মতো মেয়ে পাওয়াই এক দুর্ঘটনা। তারপর যদিই বা মিলল, সেই মেয়ের ফের যদি মেয়ের মতো মন না হয়, তাহলে আবার আরেক দুর্ঘটনা। যখনই মায়ার কাছে মনের কথা পাড়তে যাই, বাধা পাই তখনই। ও কথা থাক, এখন থাক, শুনতে হয় খালি। প্রেমের কথার আবার এখন তখন আছে নাকি? লোকে কি পাঁজি পুঁথি দেখে তারপরে ভালোবাসা পড়ে? অবশেষে একদিন সে বললে, পুজোয় আমরা নৈনিতাল যাচ্ছি, তো তুমিও এসো না কেন বেড়াতে? কলকাতায় কি আর মন খুলে কথা কওয়া যায়? কিছুতেই তাল পাই না। তবু যা হোক, শেষ পর্যন্ত নৈনিতাল পেলাম। আমি অবশ্যই বলেছিলাম, নৈনিতাল কেন? মনে যদি আমেজ আসে, তাহলে কলকাতাকেই তো কাশ্মীর বানানো যায়। তুমি পাশে থাকলে সব জায়গায় আমার কাছে ভূস্বর্গ। তুমি বেহাতে গেলে সব ভেস্তে গেল, বিসর্গ হয়ে আমার বেহেস্ত গেল। তাহলে কি তুমি বলছো দেরাদুনি ভালো হবে? মায়া বলেছে, কাউকে যদি একটু সাধা যায়, অমনি তার ল্যাজ মোটা হয়ে দেড়া কি দুনো হয়ে ওঠে। দুনিয়ার হাওয়াই এই। একটু দক্ষিণে দিলেই পৃথিবী অমনি ফুলে ফুলে তার উত্তর দিতে থাকে। মায়া ঝান্সি বাহিনীর মেয়ে, যুবতী এবং বেশ জোয়ান। কিন্তু দেহে শক্তি ধরলেই যে মনকেও শক্ত করতে হবে, তার কোনো মানে আছে? সুলভ নারী নাই বা হলো, কিন্তু নারী সুলভ যা কিছু, তার কিছু কি থাকতে নেই? তাহলেও মেয়েলি কিছু ছিল বুঝি মায়ার, অন্তত কথা রাখার ব্যাপারে। মেয়েদের কথা ঠিক বলতে গেলে প্রায় ঠিক ছেলেদের মতোই। বালি যাব বলে বেরুলে ছেলেরা বালিগঞ্জে যায়, আর মেয়েরা বেলুর যাব বললে বোধহয় উঠতেই বেরোয়, বেলুনেই চাপে হয়তো। অতএব নৈনিতাল যেতে মায়ারা আলমোড়া গেল। আর আমি, আমার কথা বলাই বাহুল্য। যেখানে মায়া, মায়াবাদীরা সেখানেই। মায়া জড়িত না হয়ে তারা থাকতে পারে না। মহামায়ার এমনই লীলা। এধার দিয়েই যাত্রীরা মানস সরোবরে যায়, এই আলমোড়া দিয়েই যাবার পথ, তা জানো? মায়া শুধোয় আমায়। আমি জানতাম না। ভূগোল আমার কাছে মায়ার মতোই গোলমেলে। তার ম্যাপ আর আমার মনের মাপে একেবারেই খাপ খায় না। তুমি মনের কথা কি বলবে বলেছিলে না? তাই এই মানস সরোবরের পথে নিয়ে এলাম তোমায়। ও জানালো, মনের কথা আমার মনেই থাকে, কেমন খটকা লাগে এটা। হ্যাঁ, মহাপ্রস্থানেরও পথ কি নয় তাহলে? এই দিক দিয়েই একদিন যুধিষ্ঠির, ভীম এটসেট্রা মহাপ্রয়াণের পথে এগিয়েছিলেন না? এটসেট্রা মানে পাণ্ডবদের সেটে ঠিক না হলেও প্রবোধ সান্যাল প্রমুখ আমার কোনো কোনো বন্ধু ওই পথেই গেছিলেন বলে শোনা যায়। তবে যদ্দূর জানি, তারা সশরীরে ফেরত এসেছেন। কিন্তু তারা এলেও আমি কি আর ফিরতে পারবো? আমাদের মতো নশ্বর জীবের মনের কথার শেষে বিয়ে কিংবা ইলোপমেন্ট একটা কিছু ঘটবেই। আর উক্ত বিলোপের কথা ধরলে তা মহাপ্রস্থান ছাড়া কি আর ধরুন যদি বা অবশেষে প্রত্যাখ্যানই জোটে, সেও তো এক রকমের মহাপ্রস্থানই বলতে হয়। মানস সরোবরে না গিয়েও মনের সড়ো বাড়ন্ত করে যদি দেখি, তাহলে কোনো দিক দিয়েই কিছু প্রবোধ মেলে না। মায়া বলল,
কালকে তুমি এসো আমাদের হোটেলে, কেমন? সকালেই এসো, বেড়াতে যাওয়া যাবে কাল। তৈরি হয়ে থাকবো, আমি বেরিয়ে পড়বো তুমি এলেই। সকালে আমার হোটেলের জলখাবার খেয়েই বেরুলাম। গিয়ে দেখি মায়া তাদের বাড়ির গেটের কাছে দাঁড়িয়ে, সাদা উলের পুলোভার ওর গায়ে, বরফের মতোই ধবধবে। শাড়ির বদলে পড়েছে স্কার্ট, এমন মানিয়েছিল। আর ওর অনাবৃত ওই পা, আজানুলম্বিত অমন শ্রীচরণ, নিছক লেগসাম মেয়েও কিছু কম হ্যান্ডসাম হয় না, আমি ভেবে দেখলাম। এবং দেখে দেখে আরও ভাবলাম, সত্যি বলতে বিলিতি মেয়েদের মতোই সুশ্রী, সুগঠিত, সুষমাময়। দেখলে চোখ জুড়োয়, মনে হয় যেন বুকের ওপর দিয়েই হাঁটছে। পেল্লায় এক ভ্রমণথলি নিয়েছে সঙ্গে, তাই দেখে তাক লাগলো আরও। সত্যি কি মহাপ্রস্থানের পথে যাবার মতলব নাকি ওর? পায়ে ভারী ভারী বুট আমি লক্ষ্য করলাম। কি আছে ওতে? থলির দিকে তাকিয়ে আমি শুধুই, দড়ি। দড়ি? দড়ি কেন? গলায় দেবার জন্যে। কেন আবার? বিস্কুটের টিন, থার্মোফ্লাস্ক এসবও যেন দেখছি। আমি উঁকি মারি থলির ভেতর। স্যান্ডউইচও আছে। চলো বেরিয়ে পড়া যাক। বেরিয়ে পড়া গেল। ওর হাতের বোঝা আমার হাতে দিতে বললাম। ঘাড় নাড়ল ও। আমার ভার তুমি কেন বইবে বলো তো? আমি কি অবলা? আমি কি সঞ্চারিণী, পল্লবিনী, লতেব? নিজের বোঝা নিজে বইতে পারি না? একটু তো বেড়ানো, তার জন্যে এত বড় থলে কেন? অবাক লাগে। কিন্তু ওই একটি নাকি ছিল ওর। এটা ওটা টুকি টাকি পথে ঘাটে চলতে ফিরতে কখন কিসের দরকার পড়ে, পা কেটে গেলেও তো আয়োডিন চাই। তার সবই নাকি রয়েছে ওর মধ্যে, খাবার দাবারও। খাবারের কথায় আমার খিদে পেয়ে যায়। আধ ঘন্টা হাঁটবার পর আমি বলি, এসো এবার বসা যাক এখন, চেখে দেখি তোমার দু একখানা স্যান্ডউইচ। এখনই? এর মধ্যেই কাহিল হয়ে পড়লে? মায়া খিলখিল করে ওঠে। আমার কথা বলছি নে, তোমার জন্যেই। আমি বলি, অনেকটা তো হাঁটা হলো, এবার তোমারও একটু বিশ্রাম করা দরকার নয় কি? বিশ্রাম? কথাটাও হেসেই উড়িয়ে দেয়। সারাদিন আমি হাঁটতে পারি এমনই, ঘুরে ঘুরে বেড়াতে এত ভালো লাগে আমার। আমিও হাসি কথাটায়, কথাটা যেন ভয়ঙ্কর হাসির। এবং আরও ঘন্টা দুই আমরা হাঁটি। তারপর তারপর ঘন্টা দুয়েক হাঁটবার পর মায়া ফিরে তাকায়, পেছন ফিরে তাকায় আমার দিকে। বলা বাহুল্য, আমি ঢের পিছিয়ে পড়েছিলাম তখন। এইবার একটু রেস্ট নেওয়া যেতে পারে, কি বলো? হেঁকে বলল মায়া। কিছু খেয়েও নেওয়া যাক, কেমন? শুনবা মাত্র আর আমি এগুই না। যেখানে ছিলাম ল্যাংবোটের ভূমিকা ত্যাগ করে বসে পড়ি সেইখানেই। একা রামে রক্ষে নেই। রেস্টো এবং রেস্তোরাঁ একসঙ্গে। রামের ওপরে আরাম, তারপরে আর কোনো হতভাগা এক পা এগোয়? মায়াকেই পিছিয়ে আসতে হয়। হাসতে হাসতে সে আসে, এসে বসে আমার পাশে, খোলে তার থলে, বার করে পাউরুটি, স্যান্ডউইচ, কেক, টফি, চকোলেট, স্যালাড আর পুডিং, থার্মোফ্লাস্ক, তার ভেতরের তপ্ত কফি। জুতো খুলে পায়ে হাওয়া লাগাই। ফোসকা পড়ে গেছিল গোড়ালিতে। পা ছড়িয়ে হাত বাড়াই স্যান্ডউইচের দিকে। যদিও পায়ের দরদ কম নয়, তবু এতক্ষণ বাদে মায়াকে পাশে পেয়ে মনের ব্যথা জুড়োয়। তাকাই ওর মুখের দিকে। হাঁটার শ্রমে এমন সুন্দর দেখাচ্ছিল ওকে। শুরু করব নাকি আমার মনের কথাটা? সে যুগের উপন্যাস প্রকৃতি বর্ণনা দিয়ে আরম্ভ হতো, আমিও সেইভাবে শুরু করি। আর সত্যি বলতে, প্রেম যতই আধুনিক হোক না, এখনও সেই উপকথার যুগেই রয়ে গেছে। চারিধারের
দৃশ্য সৌন্দর্যের সুচারু বিবরণ দিয়ে শেষে ওর রূপ বর্ণনায় এলাম। এলোমেলো চুলগুলো আস্তে আস্তে ওর মুখের থেকে সরিয়ে নরম হাতটা নিলাম নিজের মুঠোয়, আর গরম কফির সঙ্গে ওর হাতেও একটা চুমুক দিয়ে, মায়া, তোমার মতো এমন অপরূপ মেয়ে আমি আর দেখিনি। শুরু করেছি মাত্র। প্রেমের কথা চিরকালই রূপকথা, উপকথাও বর্ণে বর্ণে যদি বা মেলে, অক্ষরে অক্ষরে মেলে না। নিজের থলি গুটিয়ে মায়া উঠে দাঁড়ায়। নাও, জুতো পরে নাও, চলো। এক্ষুনি? এত শিগগির? কথার মাঝখানে অন্য কথায় আমি বিচলিত হই। আমার ক্ষুণ্ণ কণ্ঠ শোনা যায়, কিন্তু শুনছে কে? এই একটুখানি হেঁটেই থকে গেলে, একেবারেই বসে পড়লে। ভারী কুড়ে তো তুমি। এখন কি বসে বসে গল্প করে নষ্ট করার সময়? মায়া, ভালোবাসার মানে কি সময় বাজে নষ্ট করা? ক্ষুদ্র কণ্ঠে আমি বলতে যাই, কিন্তু মায়া ততক্ষণে 20 গজ এগিয়ে গেছে। ঘাড় ফিরিয়ে এসে বলে, ওই যে ছোট্ট পাহাড়টা দেখছো, চলো আগে ওর চূড়ায় উঠি গে, তারপর সেখানে আমার সব কথা শোনা হবে। আমাদের ভালোবাসার আলোচনা করা যাবে তখন। রোমান্সের চূড়ান্ত করা যাবে না হয়। মায়া আর দাঁড়ায় না, নিজেকে বাড়ায়। আমি খোঁড়াতে খোঁড়াতে চলি ওর পেছনে পেছনে। পাহাড় সম্বন্ধে এ তাবৎ আমার যা ধারণা ছিল, দেখা গেল তা অমূলক। চোখে দেখে তাদের যতটা কাছাকাছি ভাবা যায়, তারা মোটেই তা নয়। যতই এগো, মরীচিকার মতো, মায়ার মতোই আরও যেন এগিয়ে যাচ্ছে, পিছিয়ে যাচ্ছে আরও। আর যতটা ছোটোখাটো ভাবো তাও নয়। ম্যাপের পাহাড় দেখে পাহাড়ের পরিমাপ করা যায় না। পর্বত সম্বন্ধে হ্রস্ব দীর্ঘ জ্ঞান না থাকা নিতান্ত শোচনীয়, দারুণ পরিতাপের। পায়ের হাড় আস্ত নিয়ে পাহাড়ে যাওয়া বা সেখান থেকে ফেরত আসা, আর যাহার হোক, আমার পক্ষে অসাধ্য ব্যাপার। ঝাড়া 2.5 ঘন্টা হাঁটার পর সেই মায়া পাহাড়ের তলায় আমরা পৌঁছলাম। মায়া থামল, পাহাড়তলি পার হয়ে, আর নামালো তার ভ্রমণথলি। স্যান্ডউইচের আশায় আমি একটু উল্লসিত হয়েছি, কিন্তু না, ভ্রম, রজ্জুতে সর্পভ্রম। ব্যাগের ভেতর থেকে সে বার করলো এক গোছা মোটা দড়া। সাপ নয়, রজ্জুই। আমি চোখ রগড়ে দেখলাম ভালো করে। আমার বিস্ময় নিঃশেষ হবার আগেই সে দড়ার একটা দিক আমার কোমরের সঙ্গে বাঁধল, বেশ কড়া করে। অন্য ধারটি জড়ালো তার নিজের কোটিতে। তারপর সে তাকালো পাহাড়ের দিকে। আমিও তাকালাম, কিন্তু তাকিয়ে তার কুল কিনারা কি পাবো? পাহাড়কে কোনো কালেই চেনা যায় না। চিনতে গেলে চিহ্ন থাকে না পরিচয় প্রার্থীর। সামনেই রয়েছে পঞ্চপাণ্ডব এটসেট্রার সঙ্গে কুকুরটিকে ধরে সমুজ্জ্বল 6টি দৃষ্টান্ত। সেই উদাহরণের 6টা সামনে রেখে আর এই পাহাড়ের সম্মুখে দাঁড়িয়ে আমার বুক গুড়গুড় করে, হাত পা কাঁপে, বিলকুল গায়ে কুলকুল করে বান ডাকে। আমি বারতিনেক দড়ি ধরে নাড়া দেব, টান পেলেই তারপর তুমি আমায় ফলো করবে, কেমন? মায়া পাহাড়ের গায়ে পা রাখে, সামনে এই খাড়াই আর কোমরের এই দড়া। আমার এমন খারাপ লাগে, ঝুঁকি নেব কিনা ভাবছি। ইতিমধ্যে 3টে ঝাঁকি পাই। তারপর ভালো করে টের পেতে না পেতেই মুটেরা যেমন করে ঝাঁকা তোলে, ঠিক তেমনই করে মায়া আমার অনিচ্ছা সত্ত্বেই অসহায় আমায় টেনে নেয় এক হ্যাঁচকায়। আর আমি তার উচ্চাটনে একেবারে পাহাড়ের কিনারায় গিয়ে পড়ি। পাথরের খোঁজ খাঁজ সামলে খাড়াইয়ে গা বেয়ে উঠবার চেষ্টা করি, পাড়াই যায় না। পাই রাখা দায়, দাঁড়ানোই মুশকিল। খাড়া হবার জায়গা নেই কোথাও।
পারবো কি? আমার পদস্খলন হয় পদে পদে, হবেই, জানা কথা। মেয়েরা চিরদিনই ছেলেদের পদস্খলনের হেতু। পা হড়কে যায় আমার বারংবার, কিন্তু আমি পড়ি নে, ঝুলতে থাকি ত্রিশূন্যে। কোমরের শক্ত দড়া আমাকে টানতে থাকে ওপরে। আমার পড়া হয় না, পড়ি পড়ি করেও উপনীত হই, উঠতে থাকি ঊর্ধ্বে। মিস কোটেশনের মতো উদ্ধৃত হতে থাকি। 7টা খাড়া পাথরের চাঙার পাড় হই পরম্পরায়। এই করেই 7বার আমি পড় হই। আমার দম বন্ধ হয়ে আসে, অন্ধকার দেখি, কান ভোঁ ভোঁ করে। 7বারই প্রাণপণে সেই পেল্লায় চাঙার বেয়ে উঠতে যাই, উঠতে চাই, আর আমার হাত পা ফসকায়। 7বার ঝজুল্যমান আমি আমার নিজ ভারে পাহাড়ের তলায় পড়ে ছাতু হয়ে যাবার জন্য প্রস্তুত হই। ধরাতলে অবতীর্ণ হবার অপেক্ষায় থাকি, আর মায়া আমায় ছেঁচড়ে তোলে। আমার অবতরণ আর হয় না। জামা কাপড় ছিঁড়ে যায়, সারা গা ছড়ে যায়। আমি কোথায় যাই জানি নে। এমনি করে মায়ার দুর্নিবার আকর্ষণে আমি উঠি। এই ঝাড়া 10 স্টোন 12 পাউন্ডকে খাড়া অতগুলো স্টোনের ওপর দিয়ে যে কি করে টেনে তোলে, একলা কারো সাহায্য না নিয়েই, সেই এক রহস্য। কোন কৌশলে এই অসাধ্য সাধন করে ভেবে পাই না। পরিশেষে শ্রান্ত ক্লান্ত উৎপাটিত আমি ছিন্ন ভিন্ন হয়ে পাহাড়ের চূড়ায় গিয়ে উত্তীর্ণ হই, পর্যবসিত হই। চূড়ান্তে গিয়ে মায়া আমার পিঠ চাপে সাধুবাদ দেয়। বাহ, বেশ শক্ত ছেলে, বাহাদুর বলতে হয় তোমায়, সাবাস। আবার আমি পা ছড়াই, আবার ওর পুঁজি পাটা ছড়িয়ে পড়ে। পঞ্জীভূত স্যান্ডউইচ ইত্যাদিরা বেরোয়। মায়ার মুখ ফোটে ফের। হ্যাঁ, কি বলছিলে না তুমি? মনের কথা কি বলছিলে যে তখন? ভালোবাসার কথা কি যেন বলতে চাইছিলে? আমি কিছু বলি না। যা বলবার আমার ফুসফুসরাই বলে, ফিস ফিস করে নয়, হাঁস ফাঁস করে। ঘন ঘন আমার নিঃশ্বাস পড়ে, দীর্ঘ নিঃশ্বাস নয়। শোনাও তোমার মনের কথা বন্ধু। মায়ার অনুরোধ শুনি, ঠাট্টার সুর নয়, মনের ছন্দই বুঝি বাজে ওর আওয়াজে। কিন্তু আমি শ্রীমান অমুকচন্দ্র তমুক এই এত কথার চুপড়ি তখন একেবারে মুখ বেবাক চুপ। কইতে চেষ্টা করিনি যে তা নয়, কিন্তু কথাটা আমার গোঙানের মতো শোনাতেই চেপে গেছি। অবশেষে ও ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বললে, চলো এবার তাহলে ওঠা যাক, ফেরা যাক তাহলে। ফিরলাম আমরা। সারা পথ আমি নীরব। মায়াই যা বকছিল, কিন্তু আমার কোনো হু হাঁ ছিল না। কথার তুবড়ি আমার পেটে ডুব মারলেও একটা কথার খই মেলে না তখন। খেই মেলে না মনের। বোমা মেরে গেছি আমি। কি বলবো? মনের স্বরও আমার বড় হয়ে উঠেছে তখন। আমার মন থই থই করছে মনের দুঃখে, টলটল করছে মানস সরোবরের মতোই টই টম্বুর। আর মানস সরোবরে যাওয়ার পথ এই ধার দিয়েই ছিল না? হোটেলে ফিরে আমাদের ম্যানেজারকে বলে দিই আমার খাবার দাবার শোবার ঘরে পাঠাতে, যতদিন না আমি খেতে নামছি নিচে। আর বলে দিই কেউ যেন আমায় বিরক্ত না করে। কেউ আমার খোঁজে এলে দিন 7 জন্য আমি বাইরে গেছি তাকে যেন জানিয়ে দেয়া হয়। ব্যাস, 7 দিন পরে আমি বিছানা ছাড়ি। ম্যানেজার এসে জানান একটি মেয়ে এই কদিন ধরেই রোজ নাকি আমার খোঁজ করেছে। বলে গেছে আমি এখানে ফিরলেই যেন তাকে খবর দেওয়া হয়। কোন পাহাড়ে কোথায় যেন কি আউটিংয়ে যাওয়ার ঠিক করা রয়েছে। মায়া মিত্র না
কি যেন মেটার নাম। মায়ার মিত্রতায় আর কাজ নেই বাবা। কি হবে এই মায়া বাড়িয়ে? বৃথাই মায়াবদ্ধ হওয়া। প্রাণের মায়া রাখলে প্রাণের মায়াকে রাখা যায় না। মনে মনে আমি বলি আর আমার আড়মোড়া ভাঙি। আর সেই দিনই ভাগি আলমোড়া থেকে। পাহাড়ে মেয়ে আর পাহাড়ের মায়া এক চোটেই কাটাই।